আসসালামু আলাইকুম। আজ 15 এপ্রিল 2026 বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। হরমুজ ইস্যুতে বেকায়দায় ভারত, দেশ জুড়ে অচলাবস্থার আশঙ্কা। চীনের গুপ্তচর স্যাটেলাইট ব্যবহার করছে ইরান। হরমুজে যুক্তরাষ্ট্রের $24 কোটি ড্রোন ভূপাতিত। শুরুতেই ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতির খবর। হরমুজ প্রণালী অতিক্রমের পর মুম্বাই উপকূলে একটি আনলোডিং টার্মিনালে নোঙর করেছে এলপিজি বহনকারী ভারতীয় পতাকাবাহী ট্যাঙ্কার। ইরানে গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরু করার পর থেকে হরমুজ প্রণালীর উপর কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তেহরান। বিশ্বব্যাপী তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 এই পথে পরিবাহিত হয়, যা এখন প্রায় অচল অবস্থায় রয়েছে। যদিও ইরান নিজের জাহাজ চলাচল চালু রেখেছে, পাশাপাশি অন্যান্য দেশের কিছু জাহাজকে সীমিতভাবে চলাচলের অনুমতি দিচ্ছে। যুদ্ধ শেষে টোল ব্যবস্থা চালুর কথাও বিবেচনা করছে দেশটি। গত শনিবার পাকিস্তানে অনুষ্ঠিত স্থায়ী যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ হওয়ার পর মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে তারা সোমবার থেকে হরমুজ প্রণালীতে ইরানের বন্দরগুলোতে প্রবেশকারী এবং সেখান থেকে বের হওয়া সমস্ত ট্রাফিক বা নৌ চলাচলের উপর অবরোধ আরোপ করবে। যুক্তরাষ্ট্রের এমন হুমকির পর পারস্য উপসাগর ও ওমান উপসাগরের বন্দরগুলো নিয়ে হুঁশিয়ারি দিয়েছে ইরান। গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে মার্কিন প্রেসিডেন্টের নতুন করে অবরোধের হুমকি হাজার হাজার মাইল দূরে অবস্থিত ভারতে গভীর উদ্বেগের সৃষ্টি করছে। 140 কোটি জনসংখ্যার এই দেশটি মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাসের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। এই সরবরাহ ব্যবস্থায় যে কোনো ধরনের বাড়তি বিঘ্ন একটি তীব্র জ্বালানি সংকটের সূত্রপাত করতে পারে এবং ভারতের দ্রুত বর্ধনশীল অর্থনীতিকে স্থবির করে দেওয়ার বার্তা দিচ্ছে। ইরান কর্তৃক হরমুজ প্রণালী অবরুদ্ধের ফলে সৃষ্ট জ্বালানি ঘাটতির মাঝে ভারত ছিল সেই অল্প কয়েকটি দেশের মধ্যে একটি যাদের এই প্রণালী দিয়ে যাতায়াতের বিশেষ অনুমতি দেওয়া হয়েছিল। এটি নয়াদিল্লিকে কিছুটা স্বস্তি দিয়েছিল। সরকারের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, গত শনিবারও ভারতের পতাকাবাহী একটি এলপিজি জাহাজ নিরাপদে এই প্রণালী অতিক্রম করেছে, যার ফলে মোট জাহাজ পারাপারের সংখ্যা দাঁড়িয়েছে 9টিতে। ট্রাম্প যদি তার এই অবরোধের হুমকি কার্যকর করেন, তবে ভারতের জন্য অবশিষ্ট এই সামান্য সুযোগটুকু বন্ধ হয়ে যেতে পারে। গ্যাসের মজুদ ফুরিয়ে আসায় নয়াদিল্লি বাণিজ্যিক খাতের পরিবর্তে সাধারণ পরিবারগুলোকে অগ্রাধিকার দিতে বাধ্য হয়েছে। এর ফলে অনেক রেস্তোরাঁ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে এবং প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল অনেক কোম্পানির শিল্প মুনাফা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। অভ্যন্তরীণ বাজারে জ্বালানির ক্রমবর্ধমান দাম কোটি কোটি মানুষের উপর চাপ সৃষ্টি করেছে, বিশেষ করে নিম্ন আয়ের জনগোষ্ঠীর জীবনযাত্রাকে চরম সংকটে ফেলেছে। মুম্বাই এবং দিল্লির মতো বড় শহরগুলোতে অনেক অভিবাসী শ্রমিক তাদের নিজ গ্রামে ফিরে যেতে বাধ্য হয়েছেন, কারণ খাবার এবং রান্নার গ্যাসের সিলিন্ডারের খরচ মেটানোর সামর্থ্য তাদের আর নেই। ভারত এই প্রণালী দিয়ে যাতায়াতের জন্য কোনো প্রকার অর্থ দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে। তবে ট্রাম্পের সাম্প্রতিক এই হুমকি নয়াদিল্লি ও তেহরানের মধ্যকার কূটনৈতিক চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। পারস্য উপসাগর থেকে বের হওয়ার অপেক্ষায় ভারতের এখনও 1 ডজনেরও বেশি জাহাজ আটকে আছে। মার্কিন অবরোধ কার্যকর হলে এই জাহাজগুলো মাঝ সমুদ্রে আটকা পড়ে যেতে পারে, যা ভারতকে এই ভূ রাজনৈতিক সংঘাতের আরও গভীরে টেনে নিয়ে যাবে। ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান গোপনে চীনের একটি গুপ্তচর স্যাটেলাইট ব্যবহার করে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর উপর নজরদারি ও লক্ষ্য নির্ধারণের সক্ষমতা বাড়িয়েছে। বুধবার প্রকাশিত এই প্রতিবেদনে দাবি করা হয়, এই প্রযুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিকে চিহ্নিত ও পর্যবেক্ষণ করা সম্ভব হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে এই স্যাটেলাইট সহায়িত গোয়েন্দা তথ্য ইরানকে যুক্তরাষ্ট্রের অবস্থান শনাক্ত ও সম্ভাব্য লক্ষ্য নির্ধারণে নতুন সুবিধা দিয়েছে। এতে ইরানের সামরিক সক্ষমতা ও নজরদারি ব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে চীন ইরান কূটনৈতিক ও সামরিক সহযোগিতা ক্রমেই বাড়ছে, বিশেষ করে স্যাটেলাইট প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিনিময়ের ক্ষেত্রে। এই উন্নত নজরদারি সক্ষমতা যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা। পারস্য উপসাগরে নজরদারির সময় যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক সামরিক ড্রোন বিধ্বস্ত হয়েছে। মার্কিন নৌবাহিনী জানিয়েছে, গত 9 এপ্রিল হরমুজ প্রণালীতে এই ঘটনা ঘটে। বিধ্বস্ত ড্রোনটি ছিল MQ-4C ট্রাইটন মডেলের, যা যুক্তরাষ্ট্রের অন্যতম উন্নত নজরদারি ড্রোন। এটি দিনরাত 24 ঘন্টা আকাশে থেকে নজরদারি চালাতে সক্ষম হওয়ায় একে ডানাযুক্ত উপগ্রহ বলা হয়। ড্রোনটির মূল্য প্রায় $24 কোটি। মার্কিন কোম্পানি নর্থরুপ গ্রুপম্যান এই ড্রোনটি তৈরি করেছে। এটি ইতালির সিসিলিতে অবস্থিত সিগোনেল্লা
সাল্লা নৌঘাঁটি থেকে পরিচালিত হচ্ছিল। নৌবাহিনীর তথ্য অনুযায়ী ড্রোনটি নিয়মিত 3 ঘন্টা নজরদারি শেষে ফেরার পথে হঠাৎ বিপদ সংকেত পাঠাতে শুরু করে। এরপর সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রাথমিক তথ্য বলছে ড্রোনটি প্রায় 50,000 ফুট উচ্চতায় ছিল। সেখান থেকে এটি হঠাৎ অনেক নিচে নেমে যায় এবং পরে আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ড্রোনটি শত্রুপক্ষের হামলায় বিধ্বস্ত হয়েছে কিনা সে বিষয়ে এখনো কিছু নিশ্চিত করা যায়নি। তবে ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতির মাত্র 2 দিন পর, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। যুক্তরাষ্ট্রের ইরানি বন্দর অবরোধের প্রেক্ষাপটে চীনের সম্ভাব্য জ্বালানি ঘাটতি পূরণে রাশিয়া সহায়তা করবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। 15 এপ্রিল বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, রাশিয়া অবশ্যই উদ্ভূত সম্পদের ঘাটতি পূরণ করতে পারবে। চীন সহ যেসব দেশ ন্যায্য পারস্পরিক লাভজনকভাবে আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী। লাভরভ আরও বলেন, বৈশ্বিক অস্থিরতার মধ্যেও রাশিয়া ও চীনের সম্পর্ক অটুট রয়েছে। তিনি উল্লেখ করেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিং এর ঘনিষ্ঠ সম্পর্ক দুই দেশের মধ্যে দৃঢ়তা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ জোরদার করায় চীনের জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে, কারণ চীন ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা। তবে ওয়াশিংটন জানিয়েছে, চলমান অবরোধের মধ্যে বেইজিংকে ইরানি তেল কিনতে দেওয়া হবে না। এই পরিস্থিতিতে রাশিয়ার প্রস্তাবকে বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন ভূ রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ইসলামাবাদে বৈঠক ব্যর্থ হওয়ার পর আবারও আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে পুনরায় এই আলোচনা শুরুর আগে আমেরিকার পক্ষ থেকে 2টি শর্ত দেওয়া হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এই খবর দিয়েছে এনডিটিভি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের সঙ্গে নতুন দফার আলোচনা 2 দিনের মধ্যেই আবার শুরু হতে পারে। তার দাবি, সঠিক এবং উপযুক্ত ব্যক্তিরা ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করেছে এবং তারা একটি সমঝোতায় আসতে চায়। তবে নতুন করে আলোচনা শুরুর আগে ওয়াশিংটন চায় গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী পুরোপুরি ও বাধাহীনভাবে খুলে দেওয়া হোক। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ইসরায়েলি কয়েকটি গণমাধ্যম। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র পারস্পরিকতা নীতিতে অটল রয়েছে, অর্থাৎ ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার চলাচলে বাধা দেয়, তাহলে তাদের নিজেদের জাহাজ ও ট্যাঙ্কার চলাচলও বন্ধ করে দেওয়া হবে। আলোচনায় বসার আরেকটি শর্ত হল, ইরানের প্রতিনিধি দলকে অবশ্যই ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর পূর্ণ অনুমোদন থাকতে হবে, যাতে তারা যে কোনো চুক্তি চূড়ান্ত করতে পারে। ইসলামাবাদে যে কোনো সমঝোতা হলে তা যেন ইরানের শীর্ষ পর্যায়ের সব কর্মকর্তার সম্মতিতে হয়, এটিও যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে চায়। তবে ইরানের পক্ষ থেকে এই 2 শর্ত নিয়ে এখনো কিছু বলা হয়নি। এমনকি আলোচনা আবার শুরু হতে পারে এমন দাবিও নাকচ করেছে ইরান। তারা বরাবরই বলে আসছে, যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে বিশ্বাস করে না। ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র উন্নয়নকে কেন্দ্র করে গত 28 ফেব্রুয়ারি থেকে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। টানা 40 দিনের সংঘাতের পর 7 এপ্রিল থেকে 14 দিনের জন্য যুদ্ধবিরতিতে যায় যুক্তরাষ্ট্র ও ইরান। এবার দেশের খবর। দৈনিক মানবজমিনে শান্তনা রহমান একটি কলামে আওয়ামী লীগকে নিয়ে ভারতের বর্তমান পরিকল্পনা তুলে ধরেছেন। কলামটি হুবহু তুলে ধরা হলো। রিফাইন্ড আওয়ামী লীগে সায় নেই শেখ হাসিনার, তাই তিনি কাতার যাওয়া সহ সব প্রস্তাবই নাকচ করে দিচ্ছেন। মানবজমিন জানতে পেরেছে, পরিশোধিত আওয়ামী লীগ গড়তে 2টি প্রস্তাব নিয়ে কাজ শুরু করেছিল ভারত সরকার। তাতে বলা হয়েছিল, হয় আপনি কাতার যান, না হয় নতুন আওয়ামী লীগ গড়তে মত দিন। হাসিনা 2 প্রস্তাবই উড়িয়ে দিয়েছেন ভিন্ন কৌশলে। বাংলাদেশে নির্বাচনের আগে আওয়ামী লীগ যাতে অংশ নিতে পারে সে লক্ষ্য নিয়েই প্রস্তাব চালাচালি হয়েছিল। কিন্তু হাসিনা তার সিদ্ধান্তে অনড়। তিনি কোনো অবস্থাতেই ভারত ছাড়তে চান না, যেতে চান না কাতারে। তিনি মনে করেন, কাতার যাওয়া মানে হচ্ছে নেতৃত্ব ছেড়ে দেয়া। একাধিক কূটনৈতিক সূত্র এই ইঙ্গিত দিচ্ছে যে হাসিনাকে বলা হয় তার নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্গঠন প্রায় অসম্ভব। গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়া শেখ হাসিনা সরকার যেসব গণহত্যা চালিয়েছে তা মানুষের মন থেকে এখনো মুছে যায়নি। মানুষ বিক্ষুব্ধ, প্রশাসনিক কোনো সমর্থনও নেই। বাংলাদেশের কোথাও দলের কোনো দৃশ্যমান অস্তিত্ব নেই। সরকার বিদায় নিয়েছে, দলও বিদায় নিয়েছে। নেতারা হয় ভারতে কিংবা অন্য দেশে আশ্রয়রত। কর্মীদের বেশিরভাগই এখনো পলাতক। দল পুনর্গঠনের কোনো চেষ্টা তদবিরও নেই। এই অবস্থায় দলের নেতাকর্মীদের মধ্যেই হাসিনার অবস্থান নড়বড়ে। এই নিয়ে কয়েক দফা বৈঠকের পর ভারত তাদের আগ্রহ অনেকটাই হারিয়ে ফেলে। ঢাকা দিল্লি সাম্প্রতিক দ্বিপক্ষীয় আনুষ্ঠানিক আলোচনায় হাসিনা প্রসঙ্গ আসেনি। কথা হয়নি আওয়ামী লীগের পুনর্গঠন নিয়েও। এমনকি আলোচনায় উঠে আসেনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে আনা অধ্যাদেশ আইনে পরিণত হওয়া বিলটিও। ওয়াকিবহাল কূটনীতিকরা বলছেন, ভারতের এই মনোভাবে হাসিনা প্রচণ্ড হতাশ, কিন্তু করার যে কিছুই নেই। সাবের হোসেন চৌধুরীকে নিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ গড়ার চেষ্টা বিফলে যায়। হাসিনা এই উদ্যোগে মত দেননি, বরং ক্ষুব্ধ হয়েছেন ভীষণভাবে। এর ফলে সাবের চৌধুরী অনেকটা নাটকীয়ভাবে দৃশ্যপট থেকে বিদায় নেন। নির্বাচনের আগে এসব উদ্যোগ ব্যর্থ হয় ভারতের মনোভাবে বেশ পরিবর্তন আসে। নির্বাচন নিয়ে তাদের মধ্যে ভিন্ন মত থাকলেও শেষ পর্যন্ত
পক্ষেই মত দেন শীর্ষ নীতি নির্ধারকরা। চটজলদি বেশ কিছু পরিবর্তনও লক্ষ্য করা যায় তখন। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানই এর প্রমাণ। গোড়াতে হাসিনা চেয়েছিলেন তার পরিবারের পক্ষে কাউকে দলের নেতৃত্ব দিতে। এ নিয়ে আওয়ামী লীগ মহলে ইতিবাচক সাড়া না পাওয়ায় এই পরিকল্পনা ভেস্তে যায়। হাসিনা নিজেও তার বোনের ছেলে রাদওয়ান সিদ্দিক ববিকে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আসার ব্যাপারে সবুজ সংকেত দেননি। সময় যত গড়াচ্ছে দলের নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে। বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান 2 ধাপ পিছিয়ে এখন 95তম। আগের তালিকায় দেশের অবস্থান ছিল 93তম। নতুন এই সূচক অনুযায়ী বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন আগাম ভিসা ছাড়াই 36টি দেশে ভ্রমণের সুযোগ পাবেন। সম্প্রতি হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত বৈশ্বিক পাসপোর্ট র্যাঙ্কিংয়ে এই তথ্য উঠে এসেছে। তালিকা অনুযায়ী বাংলাদেশিদের জন্য ভিসা মুক্ত বা সহজ ভ্রমণ সুবিধার দেশগুলোর মধ্যে রয়েছে বার্বাডোস, ভুটান, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে দ্বীপপুঞ্জ, কোমোরস, কুক দ্বীপপুঞ্জ, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাদা, গিনি বিসাও, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরাবতী, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া ও মন্টোসেরাট। এছাড়াও রয়েছে নেপাল, নিউই, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, বাহামাস, গাম্বিয়া, তিমুর লেস্তে, ত্রিনিদাদ ও টোব্যাগো, টুভালু এবং ভানুয়াতু। এর মধ্যে কিছু দেশ ও অঞ্চলে অন অ্যারাইভাল ভিসা অর্থাৎ বিমানবন্দরে পৌঁছানোর পর ভিসা নেওয়ার সুবিধা রয়েছে। আবার কয়েকটি দেশের ক্ষেত্রে ভ্রমণের আগেই ভিসা নিতে হবে। অপরদিকে আগের তালিকার মতো নতুন তালিকাতেও সিঙ্গাপুর শীর্ষে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। সূচক অনুযায়ী তৃতীয় স্থানে রয়েছে সুইডেন, চতুর্থ অবস্থানে আছে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন এবং সুইজারল্যান্ড। এছাড়া পঞ্চম স্থানে রয়েছে অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা ও পর্তুগাল। ষষ্ঠ অবস্থানে আছে হাঙ্গেরি, মালয়েশিয়া, পোল্যান্ড ও যুক্তরাজ্য। দর্শক, এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আজকের টিপস হচ্ছে দলিল করুন বা চুক্তি করুন। যা কিছু করতে যান না কেন সেই কাজটি সম্পর্কে আপনি একটা ছোটোখাটো চুক্তি হলেও করুন, অথবা এই কাজটি কবে শুরু করেছেন, কখন শুরু করলেন, কার সঙ্গে শুরু করলেন, কীভাবে শুরু করলেন, এই সংক্রান্ত তথ্য সংরক্ষণে রাখুন। যদি আপনি দলিল করতে পারেন অন্য পক্ষের সঙ্গে যার সাথে আপনি কাজ করছেন, অথবা চুক্তি করতে পারেন, সেটা হবে সবচেয়ে নিরাপদ। এই কাজটি চলুন আজ থেকে আমরা শুরু করি। আমার অপর পক্ষ হয়তো বিব্রত হতে পারে, অনীহা দেখাতে পারে, কিন্তু তাকে যদি আপনি বুঝিয়ে বলেন যে এই চুক্তি বা এই দলিল দুজনের জন্যই খুব মঙ্গলজনক, তাহলে তিনিও আগ্রহী হবেন এবং এটা জীবনের জন্য খুবই জরুরি। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের আরও খবর। অস্ট্রেলিয়াগামী বিমানে পাশের সিটে বসা এক নারীকে যৌন নিপীড়ন ও ধর্ষণের অভিযোগে 52 বছর বয়সী এক ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে। 13 এপ্রিল সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়ার পার্থগামী স্কুট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই ঘটনা ঘটে। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ জানিয়েছে, ফ্লাইটে সুধীর কুমার চৌহান নামের ওই ব্যক্তি নারী যাত্রীর উপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী দ্রুত কেবিন ক্রুদের বিষয়টি জানান এবং তাকে তৎক্ষণাৎ অন্য একটি আসনে সরিয়ে নেওয়া হয়। পুলিশ জানায়, কর্তৃপক্ষকে খবর দেওয়ার পর এয়ারলাইন্স কর্মীরা ফ্লাইটের বাকি সময় ওই ব্যক্তির উপর কড়া নজরদারি রাখেন। বিমানটি অবতরণ করার পরপরই অভিযুক্ত ব্যক্তিকে বিমান থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে সম্মতিহীন যৌন মিলন এবং সম্মতিহীন একাধিক অশালীন আচরণ এর অভিযোগ আনা হয়েছে। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের কর্মকর্তা পিটার ব্রিন্ডাল এক বিবৃতিতে বলেন, প্রত্যেক যাত্রী নিরাপদে ভ্রমণ করার অধিকার রয়েছে, বিশেষ করে যখন তারা বিমানের ভেতরে অন্য যাত্রীদের খুব কাছাকাছি থাকেন। যে কেউ যদি কোনো অনাকাঙ্ক্ষিত স্পর্শ বা আচরণের শিকার হন, তবে যত দ্রুত সম্ভব এয়ারলাইন্স কর্মী, পুলিশ বা বিমানবন্দর নিরাপত্তা কর্মীদের তা জানানোর জন্য উৎসাহিত করা হচ্ছে। তিনি আরও যোগ করেন, বিমানে বা বিমানবন্দরে কোনো ধরনের অশালীন আচরণ গ্রহণযোগ্য নয় এবং যারা আইন ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান পত্রিকা অভিযুক্তের পরিচয় শনাক্ত করেছে। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন এবং আগামী শুক্রবার তার জামিন আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।